নমস্কার, ভূগোল শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভূগোল শিক্ষার বিষয়বস্তু দশম শ্রেণীর পাঠ্য বায়ুমণ্ডল, তার একটি অংশ বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস মূলত দুটি প্রকারে হয়ে থাকে: রাসায়নিক গঠন ও উপাদানগত পার্থক্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাস এবং উষ্ণতার হ্রাস বৃদ্ধির ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। এই পর্যায়ে আমরা রাসায়নিক গঠন ও উপাদানগত পার্থক্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাস নিয়ে আলোচনা করব। একে মূলত দুটি স্তরে ভাগ করা যায়। একটা হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, আর হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। হোমোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলো: এই স্তরের বিন্যাস ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার উচ্চতা পর্যন্ত হতে পারে। সর্বত্র বায়ুর গ্যাসীয় উপাদান সমান থাকার দরুন একে সমমণ্ডল বলা হয়। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার এর কিছু অংশ এই স্তরের অন্তর্ভুক্ত। এরপরে আসি হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। এই স্তরের বিন্যাস 88 কিমি ঊর্ধ্বে 10,000 কিমি উচ্চতা পর্যন্ত হতে পারে। এই স্তরকে মূলত 4টি শ্রেণীতে ভাগ করা হয়। 1. আণবিক নাইট্রোজেন স্তর, যা 88 কিলোমিটার থেকে 200 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। পারমাণবিক অক্সিজেন স্তর 200 থেকে 1125 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। হিলিয়াম স্তর 1125 কিলোমিটার থেকে 3540 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ও হাইড্রোজেন স্তর 3540 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরে গ্যাসীয় উপাদান সমান অনুপাতে না থাকার দরুন একে বিষমমণ্ডল বলা হয়। তাহলে এই পর্যায়ে আমরা শিখলাম রাসায়নিক গঠন ও পার্থক্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। দুটি স্তর মূলত হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার, সমমণ্ডল বা বিষমমণ্ডল এবং তার বৈশিষ্ট্য। এর পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করব উষ্ণতার হ্রাস বৃদ্ধির ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। এবারে আমরা আলোচনা করব উষ্ণতার হ্রাস ও বৃদ্ধিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। বায়ুমণ্ডলকে উষ্ণতার হ্রাস বৃদ্ধি অনুযায়ী কতগুলো স্তরে ভাগ করা হয়েছে, সেগুলি হল ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার। এবার আসি ট্রপোস্ফিয়ারের কথায়। গ্রিক শব্দ ট্রোপোস কথার অর্থ মিশে যাওয়া আর স্ফিয়ার কথার অর্থ অঞ্চল। ভূপৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ারের উচ্চতা নিরক্ষীয় প্রদেশে 18 কিলোমিটার ও 2 মেরু প্রদেশে 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। গ্যাসীয় উপাদানগুলির 75% এই স্তরে অবস্থান করছে। আর এই স্তরে জলীয় বাষ্প, ধূলিকণা, মেঘ এই সমস্ত উপাদানগুলি থাকার কারণে আবহাওয়া সংক্রান্ত যে সমস্ত দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয় তা কিন্তু সমস্তটাই এই স্তরে হয়ে থাকে। এই স্তরটিকে বলা হয় ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল।
আর প্রতি 1 কিলোমিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা এখানে হ্রাস পায়। অর্থাৎ যত উপরের দিকে যাব উষ্ণতা হ্রাস পাবে, কমতে থাকবে। ট্রপোস্ফিয়ারের উষ্ণতা -80 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হতে পারে। এরপর আসি, আমি একটি প্যাটার্ন করে দেখিয়েছি অন্য একটি কালারের সাহায্যে। এই যে এই অংশটা এটা ট্রপোস্ফিয়ারের পরে স্ট্র্যাটোস্ফিয়ারের আগে, এই যে মাঝখানে অংশটা একে বলে ট্রোপোপজ। পজ কেন বলছে? পজ মানে আমরা জানি থেমে যাওয়া, প্লে আর পজ, এই পজ হচ্ছে থেমে যাওয়া। ট্রোপোপজ বলার অন্যতম কারণ এই অংশটাতে কিন্তু উষ্ণতার হ্রাস বৃদ্ধি কোনোরূপ পরিবর্তন ঘটে না, তাই এটাকে বলা হয় ট্রোপোপজ বা সমতাপ অঞ্চল। এই অংশটি ট্রোপোস্ফিয়ারের পরবর্তী প্রায় 3 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এরপরে আসি স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ারে স্ট্র্যাটাস কথার অর্থ স্তর, এটি একটি ল্যাটিন শব্দ। এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে কিন্তু প্রায় 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। এই স্তরের বিশেষ বৈশিষ্ট্য হল উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাও কিন্তু বৃদ্ধি পায়। এখানে উষ্ণতা হ্রাস পায় না, বৃদ্ধি পায়। যেখানে ট্রোপোস্ফিয়ারের সর্বোচ্চ উষ্ণতা -80 ডিগ্রি সেলসিয়াস, সেখানে কিন্তু এখানে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা হতে পারে। এই স্ট্র্যাটোস্ফিয়ারের অপর একটি বৈশিষ্ট্য, এখানে কিন্তু ধূলিকণা জলীয় বাষ্পর পরিমাণ তুলনামূলকভাবে ট্রোপোস্ফিয়ারের তুলনায় কম, নেই বললেই চলে। মেঘ সামান্য থাকলেও তাও সেরকম কোনো রকম আবহাওয়ার পরিবর্তন ঘটাতে পারে না, তাই এই স্তরটাকে শান্তমণ্ডল বলা হয়। এই স্তরেই অবস্থান করছে আমাদের মানব জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ জীবনদায়ী বলা যেতে পারে ওজোন স্তর। কেন জীবনদায়ী বললাম? কারণ এই ওজোন স্তরই কিন্তু সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মিকে কন্ট্রোল করছে, তাই এটাকে ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ারও বলা হচ্ছে। এর পরবর্তী হলুদ অংশটা দিয়ে আমি দেখিয়েছি, সেটাকে বলছি আমি স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোপজ কেন? স্ট্র্যাটোপজ এটাও ট্রোপোপজের মতো, এখানেও কিন্তু উষ্ণতার হ্রাস ও বৃদ্ধি সেভাবে ঘটে না, তাই এই অংশটাকে কিন্তু স্ট্র্যাটোপজ বলা হয়। এরপরে আসি মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু আবার ট্রোপোস্ফিয়ারের মতোই উষ্ণতা হ্রাস পাচ্ছে। 80 কিমি উচ্চতায় -100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হতে পারে। মেসো কথার অর্থ হলো কিন্তু মধ্যম ভাগ, কারণ এখানে দেখো স্তর অনুযায়ী কিন্তু এটা মাঝখানেই পড়ছে, আর এটি মধ্যম ভাগ। এই স্তরে বায়ুর চাপও হ্রাস পাচ্ছে। 90 কিমি উচ্চতায় 0.01 মিলিবার চাপ হ্রাস পায়। এই স্তরেই মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড এসে কিন্তু পুড়ে ছাই হয়ে যায় এই স্তরটিতে। এই স্তরটির নাম মেসোস্ফিয়ার। এর পরবর্তী সবুজ অংশ দিয়ে আমি দেখিয়েছি মেসোপজ। এখানেও তাই, একইভাবে ট্রোপোপজ স্ট্র্যাটোপজ এর মতো এটাও মেসোপজ। এখানেও উষ্ণতার খুব একটা পরিবর্তন ঘটে না, তাই এটাকে মেসোপজ বলে। এরপরে আসছে আয়নোস্ফিয়ার। এটা মেসোস্ফিয়ার থেকে কিন্তু প্রায় 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। এখানে আয়নোস্ফিয়ার বলার অন্যতম একটি কারণ, সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের পরমাণু ভেঙে, সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি কী করে? বায়ুমণ্ডলের পরমাণুগুলোকে ভেঙে ইলেকট্রন আর প্রোটনে ভাগ করে ফেলে, যার জন্য এই স্তরটিকে আয়নোস্ফিয়ার বলা হয়। এই স্তরে কিন্তু আবার উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, তাই এই স্তরটাকে থার্মোস্ফিয়ারও বলা হয়ে থাকে। মেসোস্ফিয়ার স্তরেই
আলোক বিচ্ছুরণ দেখা যায়, কারণ ইলেকট্রন ও প্রোটন কণার সংস্পর্শে আসার জন্য এক ধরনের আলোক ছটা বা আলোক বিচ্ছুরণ দেখা যায়, যাকে সুমেরু অঞ্চলে সুমেরু প্রভা আর কুমেরু অঞ্চলে কুমেরু প্রভা বলা হয়। এর পরবর্তী পর্যায়ে 500 থেকে 700 কিলোমিটার 750 কিলোমিটার পর্যন্ত স্তরকে এক্সোস্ফিয়ার বলা হয়ে থাকে। এই স্তরে আণবিক অক্সিজেন, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায়। এই স্তরেও উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, প্রায় 1200 ডিগ্রি থেকে 1600 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উষ্ণতা বৃদ্ধি পায়। এখান থেকে কিন্তু বেতার তরঙ্গ ফিরে আসে, এই দুটো স্তর থেকেই আসে, এই দুটো স্তর থেকেই কিন্তু বেতার তরঙ্গ আসে। এখানে দেখতে পাচ্ছি আমরা স্যাটেলাইট দেখতে পাচ্ছি, এই স্তরেই কিন্তু এই স্যাটেলাইটগুলো থাকে। এরপরে ম্যাগনেটোস্ফিয়ার, সৌর বায়ু থেকে নির্গত ইলেকট্রন ও প্রোটন গঠিত চৌম্বক ক্ষেত্র বায়ুমণ্ডলকে বেষ্টন করে আছে বলেই এটা ম্যাগনেটোস্ফিয়ার। মানে চৌম্বক, ইলেকট্রন আর প্রোটন, নেগেটিভ এবং পজিটিভ এনার্জি থাকে বলে এটাকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। একটা ম্যাগনেটিক রিয়াকশন হয়, ম্যাগনেটিক। এই স্তরে অক্সিজেন, হিলিয়াম, হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। 500 থেকে 750 কিলোমিটার পর্যন্ত স্তরকে বলা হয় এক্সোস্ফিয়ার, আর তার পরবর্তী এক্সোস্ফিয়ারের পরবর্তী স্তর সেটা একদম 10,000 কিলোমিটার পর্যন্ত, এই স্তরটা কিন্তু ম্যাগনেটোস্ফিয়ার বলা হয়ে থাকে। তাহলে আমরা পেলাম এখানে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। এই হচ্ছে উষ্ণতা বৃদ্ধির সাথে, উষ্ণতা হ্রাস এবং বৃদ্ধির সাথে সাথে স্তরের বিন্যাস। কিছু স্তর অংশ হচ্ছে হোমোস্ফিয়ারের মধ্যে পড়ছে, যেটা আমরা আগে পেয়েছি রাসায়নিক গঠন উপাদানের ভিত্তিতে, আর কিছুটা হচ্ছে হেটেরোস্ফিয়ারের মধ্যে পড়ছে। তাহলে আমরা আজকে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে জানলাম। বায়ুমণ্ডলের স্তর যে দুই ভাগে বিভক্ত, কোন স্তরে কি হয় সেটা আমরা আজকে জানলাম। নমস্কার, আজকে পর্যায়ে বায়ুমণ্ডল সম্পর্কিত কিছু তথ্য আমি তুলে ধরলাম। এরকম বেশ কিছু ভূগোল সম্পর্কিত তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিকে প্রেস করুন। ধন্যবাদ।